গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত উড়ে সিরিজ থেকে নেওয়া গল্প সাধু বাবার লাঠি। আজ রইল দ্বিতীয় পর্ব। শুরু করছি আজকের গল্প সাধু বাবার লাঠি। কণ্ঠস্বর অট্টহাস্য করে বলল, দূর মুখ্য, 10-20 হাজার তো পাখির আহার। নজরটা একটু উঁচু কর দেখি মেধো। তোর মতো ছোট লোককে গুপ্তধনের সন্ধান দিতে যাওয়াই বৃথা। বড্ড ভুল হয়েছে দেখছি। জগাই তাড়াতাড়ি হাত জোড় করে বলল, মাধাইদার কথা ধরবেন না কণ্ঠ দাদা। পানুবাবুর একজন পাইক একবার মাথায় গাঁটটা মেরেছিল। তারপর থেকেই মাধাইদার মাথাটা আর গন্ডগোল। নইলে লোক বড্ড ভালো। মাধাইও কাঁচুমাচু হয়ে বলল, আগে গরিব মনীষী তো, সোনা দানা আর চোখে দেখলুম কই। তবে রয়ে সয়ে হয়ে যাবে। এখন থেকে না হয় লাখ বেলাকের নিচে ভাববই না। তাহলে খুব হুঁশিয়ার হয়ে শোন। ভাঙা কেল্লার পিছনে উত্তর পূব কোণে এখনো পড়ো পড়ো হয়ে কয়েকখানা ঘর খাড়া আছে। একেবারে কোণার ঘরখানায় গিয়ে মেঝের আবর্জনা সরিয়ে উত্তর পূর্ব কোণের মেঝেতে শাবল ঠুকলেই বুঝবি ফাঁপা ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ আসছে। কোদাল আর শাবল দিয়ে চাড় মারলে বড় সড়ো পাথরের চাই উঠে আসবে। সঙ্গে টর্চ আর মোমবাতি নিয়ে যাস বাপু। গর্তের মধ্যে নেমে পড়লেই দেখবি দিব্যি একখানা কুঠুরি। তার জানলা দরজা নেই কিন্তু, একেবারে জমপুরির অন্ধকার। নেমে সোজা পূব দক্ষিণ কোণে গিয়ে ফের শাবল ঠুকবি। চার মেরে ফের একখানা চাই তুলে ফেলবি। ওর নিচে ফের একখানা ঘর। নেমে সোজা দক্ষিণ পশ্চিম কোণে গিয়ে ফের ওরকম ভাবেই আর একটা পাথরের চাই তুলে ফেলবি। নিচে আর একখানা ঘর। মাধায় বলে, ওরে বাপ, অত নিচে! তবে কি তোকে কেউ থালায় করে গুপ্তধন বেড়ে দেবে? ঘাট হয়েছে আজ্ঞে, আর ফুট কাটবো না, বলুন। নিচের ঘরে নেমে পড়লি তো, এবার উত্তর পশ্চিম কোণের পাথরটা সরালি। কটা হলো গুনছিস? জগাই বলল, আগে এটা 5 নম্বর ঘর। মেরেই দিয়েছিস প্রায়। 5 নম্বরে নেমে এবার ফের উত্তর পূর্ব কোণের পাথর সরিয়ে 6 নম্বর ঘরে নামবি। এইখানে নেমে ভালো করে ইষ্ট নাম স্মরণ করে নিস। বুকটা যেন বেশি ধড়ফড় না করে। কয়েক ঢোক জলও খেয়ে নিতে পারিস। এবার পূব দক্ষিণের পাথর সরিয়ে যেই নেমে পড়লি, অমনি কিন্তু একেবারে হকচকিয়ে যেতে হবে। মাধাই শশব্যস্ত বলে উঠল, কি দেখবো সেখানে কণ্ঠ দাদা? উফ, সে বলার নয় রে, বলার নয়। উফ, সে যা দৃশ্য! জগাই হে 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 করে হেসে বলল, তা কণ্ঠ দাদা, আপনার হিস্সা কত? ওসব কথা পরে হবে খন। এখন কাজে লেগে যা। দেরি করিসনি বাপু, বাতাসেরও কান আছে। যা যা, বেরিয়ে পড়। জগাই মাথায় উঠে পড়ল। কোদাল, শাবল, মোমবাতি, টর্চ, জলের ঘটি নিয়ে যখন দুজনে বেরিয়ে খাল পেরোচ্ছে, তখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে। ভুরফুনের মাঠে ভুতুড়ে কুয়াশা। আবছা জ্যোৎস্না আর হু হু বাতাসে দুজনেরই একটু ভয় ভয় করছে। কাজটা কি ঠিক হলো রে জগাই? হুট বলতেই এই যে একটা বিপদের কাজে রওনা হলুম, শেষে লোভে পাপ, পাপে মৃত্যু হবে না তো? অত ভেবো না তো মাধাইদা। কণ্ঠ দাদার দয়ার শরীর, নইলে কি এত বড় গুজ্জ কথাটা আমাদের বলতো? আমাদের যা অবস্থা, তাতে শিয়াল কুকুরেরও চোখে জল আসে। সেই দুঃখেই না কণ্ঠ দাদার মনটা নরম হয়েছে। এই কণ্ঠ দাদা লোকটা কে বলতো জগাই? জগাই মাথা চুলকে বললে, লোক না পরলোক তা ঠিক বুঝতে পারলাম না।
ওসব নিয়ে ভেবে কি হবে বলো? কণ্ঠ দাদা তো আমাদের উপকারই করেছে। ঠিক মাথার উপর থেকে কে যেন খ্যানখ্যানে গলায় বলে উঠল, কে কার উপকার করলো শুনি? দুজনে চমকে দাঁড়িয়ে পড়ে ঠাহর করে দেখলো একটা ঝুপসি গাছের নিচে তারা থেমেছে। শেওড়া গাছ বলেই মনে হচ্ছে। জগাই আর মাধাই পরস্পরের দিকে একটু সরে এলো। জগাই ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, কণ্ঠ দাদা নাকি? গলাটা যে অন্যরকম লাগছে। গলার স্বরটা সরাত করে গাছের নিচে নেমে একেবারে তাদের মুখোমুখি হলো। বলল, কণ্ঠ দাদা? সেটি আবার কে হে? স্বর শোনা যাচ্ছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। দেখে এবার তারা ততটা ঘাবড়ালো না। আগের অভিজ্ঞতা তো আছে। মাধাই বলল, আগে আমরা কি আর তাকে তেমন চিনি? শুধু কণ্ঠস্বর শোনা গেছে, দেখা যায়নি। এই আপনার মতোই। বুঝেছি, নিজের নাম কণ্ঠস্বর বলেছে তো? জি আজ্ঞে। মহান অচ্ছার জিনিসের পাল্লায় পড়েছ হে। বলি, গুপ্তধনের সন্ধান দিয়েছে নাকি? জগাইয়ের গলাটা বড্ড বসে গেছে। ক্ষীণ গলায় বলল, ওই আর কি। কেল্লার কোণের ঘরে পাথর সরিয়ে সরিয়ে 7 ধাপ নামতে হবে, তাই না? মাথায় হতাশ হয়ে বলল, বলতে নিষেধ ছিল, কিন্তু আপনি দেখছি সবই জানেন। আপনি কে বলুন তো? কুঁড়োরাম রায়ের নাম নিশ্চয়ই শুনেছ, লোকের মুখে মুখে ফেরে। শোনোনি? জগাই মাথা চুলকে বলল, শুনেছি নাকি মাধাইদা? মাথায় ঘাড় চুলকে মাথা নেড়ে অনেকক্ষণ ভেবে বলল, শুনেই থাকবো। তবে আমাদের তো মোটা মাথা, তাই কিছু মনে থাকে না। সেজন্যই তো লেখাপড়া হলো নাকি না। 8 বছরের চেষ্টায় 7 ঘরের নামটা মুখস্থ হয়। জগাই বলল, আমার তো আকবরের ছেলের নাম আজও মনে নেই। কত বেদ খেয়েছি তার জন্য। গলার স্বর বলল, তা আজকাল আর ততটা শোনা যায় না বটে। চ্যাংড়া প্যাংড়াদের মনে থাকার কথা নয়, কিন্তু গঞ্জের বুড়ো মানুষদের কাছে নামটা বলে দেখো, জোড় হাত কপালে ঠেকাবে। পরোপকারী হিসেবে এক সময় খুব নাম ছিল হে আমার। সারা দিন কেবল পরোপকার করে বেড়াতুম। এমন নেশা যে নাওয়া খাওয়ার সময় জুটতো না। কারো গাছ থেকে নারকোল পেড়ে দিলুম, কাউকে 5 টাকা ধার বা কাউকে 2-4 পয়সা ভিক্ষে দিলুম। কারো বাড়িতে ডাকাত পড়লে হাউড় দিয়ে গিয়ে পড়লুম। ওহ, সে কি পরোপকারের নেশা! তাতে অবশ্য মাঝে মাঝে বিপদেও পড়তে হয়েছে। যেদিন পরোপকারের কিছু খুঁজে পেতাম না, সেদিন ভারী পাগল পাগল লাগতো। একদিন তো গণেশ পুতিতুণ্ডর পেট চুলকোতে বসে গেলুম। গণেশ তখন খুব মন দিয়ে সেলাই মেশিনের সূচে সুতো পরাচ্ছিল। বাধা পড়ায় এই মারে কি সেই মারে। আর একদিন কাজ না পেয়ে নদিয়া দাসের দাওয়ায় একটা বুড়ো মানুষ শুয়ে আছে দেখে ভাবলুম বুড়ো বয়সে তো লোকের পায়ে ব্যথা ট্যাথা হয়, তা দি লোকটার পা টিপে। বসেও গেলাম পা টিপতে। লোকটা প্রথমটায় উচ্চবাচ্য করলো না, একটু বাদে বেজার মুখে বলল, ঝুটমুট মেহনত করছেন বাবু, ওটা আমার কাঠের পা। মাথায় হাত জোড় করে কাতর গলায় বলল, গুরুতর বিষয়কর্ম রয়েছে মশাই, এবার আমাদের বিদায় হতে আজ্ঞা করুন। কুঁড়োরাম ভারী উদাস গলায় বলল, যাবে? তা যাও। পরের উপকার করা আমি বহুকাল ছেড়ে দিয়েছি। এখন মানুষের বিপদ দেখলেও চুপটি করে থাকি। যা হচ্ছে হোক, আমার কি। জোর একখানা গলা খাঁকারি দিয়ে গলার ফ্যাঁসফ্যাঁসে ভাবটা ঝেড়ে ফেললো জগাই। তারপর ভারী শ্রদ্ধার সঙ্গে বলল, তা কুড়োরাম দাদা, আমাদের কি কোনো বিপদ দেখতে পাচ্ছেন? কথাটা এমন ভাবে কইলেন যে বুকের ভেতরটা কেমন খামচা মেরে উঠল। মাধাইও তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমারও যেন কেমন একটা হলো। ঠিক খামচা নয়, গরম তেলে বেগুন পড়লে যেমন ছাঁত করে ওঠে, অনেকটা সেরকম। জগাই ফের বলল, কুড়োরাম দাদা, আপনার ভাব দেখে মনে হচ্ছে যেন গতিক সুবিধের নয়।
মাধাইও পোঁ ধরে বলল, মনটা যে বড্ড কুগাইছে কুঁড়োরাম দাদা। কুঁড়োরাম বলে উঠল, ওরে না না, পরের উপকার করা আমি ভুলেই গেছি। এই তো সেদিন মহেশপুরে মহিষাসুর বধ পালায় যে ছোকরা চোমড়ানো গোঁফ লাগিয়ে কার্তিক সেজেছিল, সে একটা সিনের শেষে ছাড় পোকা কামড়ানোয় গোঁফটা খুলে নাকের নিচে চুলকোতে গিয়ে পরের সিনে গোঁফ লাগাতে ভুলে গিয়েছিল। চোখের সামনে দেখেও কিচ্ছুটি বলিনি, যা হয় হোক। আর হলো তাই। গোঁফ ছাড়া পরের সিনে নামতেই হই হই কাণ্ড, পালা নষ্ট হওয়ার জোগাড়। আমাদের ওপর অত বিমুখ হবেন না কুঁড়োদা, জগাইও বলে উঠল। আমাদের গায়ের জোর, মনের জোর, ট্যাঁকের জোর, বরাতের জোর, মুরব্বির জোর, বুদ্ধির জোর, কোনো জোরই নেই কি না? কুঁড়োরাম ফস করে একটা শ্বাস ফেলার মতো শব্দ ছাড়লো, তারপর বলল, এই তো সেদিন বর্ষাকালে সন্ধেবেলায় গয়ারাম বাবু চণ্ডী মণ্ডপে বসে গাঁয়ের মাতব্বরদের সঙ্গে কুটকচালি করতে করতে আনমনে তামাকের নল ভেবে সাপের লেজ টেনে নিয়ে মুখে দিয়েছিলেন। চোখের সামনে দেখেও কিচ্ছু বলেছি কি? কিচ্ছু বলিনি, যা হয় হোক। জগাই শশব্যস্তে বলল, তা কি হলো? বরাতের জোর ছিল খুব, সাপটা ছোবলও মেরেছিল বটে, তবে সেটা গিয়ে পড়ল গয়ারাম বাবুর খড়মে। তাইতেই সাপটার দুটো বীজদাঁত ভেঙে রক্তারক্তি কাণ্ড। ফের একটা দীর্ঘশ্বাস ফেললো কুঁড়োরাম। সেই শুনে কাঁদো কাঁদো হয়ে মাধাই বলল, তবে কি আপনি ভাঙা কেল্লায় যেতে মানা করছেন কুঁড়োদা? কিন্তু মেলা সোনাদানা যে তাহলে হাতছাড়া হয়। আমি কেন মানা করবো রে? যাবি তো যা না। এই তো একটু আগে পড়ন্ত বিকেলে গ্যানা গুন্ডার দল লাঠি সড়কি বন্দুক নিয়ে ভাঙা কেল্লায় গেল। সেখানে তারা জটেশ্বর সাহার ছেলে নবীনের জন্য এখন ওত পেতে বসে আছে। নবীনগঞ্জে আদায় উসুল সেরে ট্যাঁকে ৩০,০০০ টাকা নিয়ে হরিপুরের দিকেই একটু আগে রওনা হলো। সঙ্গে আবার হাড়ে বজ্জাত নিমাইটাকেও জুটিয়েছে দেখলুম। একটু বাদেই সেখানে রক্তারক্তি কাণ্ড হবে। কিন্তু দেখ, তবু কেমন চুপটি করে আছি। না বাপু, আমি আর পরোপকারের মধ্যে নেই। তোরা যেখানে যাচ্ছিস যা বাপু, যা খুশি কর, আমার তাতে কি? মাথায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। জ্ঞানার দল? ওরে বাবা, তারা যে সাক্ষাৎ যমদূত। জগাইয়েরও মুখ শুকোলো। তাহলে কি হবে কুঁড়োদা? আমাদের বড়লোক হওয়া কি কপালে নেই? কুঁড়োরাম ভারী উদার গলায় বলল, তাই কি বললুম রে, বড়লোক হওয়ার আশা যখন হয়েছে তখন গিয়ে কেল্লায় খোঁড়াখুঁড়ি লাগিয়ে দে। ৭ ধাপ নিচে নেমে ঘাম ঝরিয়ে হেদিয়ে গিয়ে যদি লবডঙ্কা পাস, তাহলেও আমি কিচ্ছু বলবো না। মাথায় চোখ বড় বড় করে বলল, গুপ্তধন কি তাহলে নেই? ওসব আমি জানি না বাপু। তোদের কণ্ঠদাদা যখন বলেছে, তখন আমি তোদের বাড়া ভাতে ছাই দিতে যাব কেন? আজকাল কারো উপকারও যেমন করি না, তেমনি আবার অপকারও করি না কি না? বুকের জোর আর তাকত থাকলে গিয়ে দেখ না, গুপ্তধনের আগে জ্ঞানা আছে, তার দলও ঘাপটি মেরে আছে। এ সময় উটকো লোক হাজির হলে, না বাপু, বড্ড বেশি কথা কয়ে ফেলছি, ওইটাই তো আমার দোষ। জগাই কাঁদো কাঁদো হয়ে বলল, কথা কইছেন বটে, তবে সবই তো সাঁটে, পরিষ্কার করে বুঝতে পারছি কই। মাধাই দা, তুমি কিছু বুঝলে? মাধাই গম্ভীর হয়ে বলল, দুটো পয়সার মুখ আর বোধহয় এই জন্মে দেখা হলো না রে জগাই। কুঁড়োরাম একটু নরম গলায় বলল, আহা, অত ভেঙে পড়ছিস কেন? তোদের আর ক্ষতিটা কি হলো? নবীন সাহার বিপদটা একটু ভেবে দেখ। সে তো ধনে প্রাণেই মরবে আজ, তোদের তো তবু প্রাণটা আছে। মাথায় আর জগাই খানিকক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর হঠাৎ কুঁড়োরামের কথাটা যেন শীত হলো মাথায়। মাথায় আচমকা লাফিয়ে উঠে বলল, তাই তো,
নবীনটা যে বড্ড ভালো ছেলে রে জগাই। কতবার আমাদের দোকানে বেগুনি আর মোচার চপ খেয়ে তারিফ করে গেছে। জগাইও ঝাঁকি মেরে উঠে পড়ল। হ্যাঁ তো মাধাইদা, নবীনের যে এত বড় বিপদ সেটা তো খেয়াল হয়নি। তাকে যে হুঁশিয়ার করা দরকার। অদৃশ্য কুড়োরাম নির্বিকার গলায় বলল, পরোপকারের ভাই চাগার দিয়েছে বুঝি? তা ভালো, আমারও চাগার দিত কি না। লক্ষণ খুব চিনি। সেবার গুণময় মণ্ডলের বকনা বাছুর হারিয়ে গেল বলে আমি গোটা পরগনা চষে ফেলেছিলাম। দিন তিনেক বাদে যখন খিদে তেষ্টায় চিঁচি করতে করতে বাছুর নিয়ে ফিরলাম, তখন গুণময় কি বলল জানিস? চোখ রাঙিয়ে সপ্তমে গলা তুলে পাড়া জানান দিয়ে চেঁচাতে লাগলো, তুই হারামজাদাই আমার বাছুর চুরি করেছিলি, থানায় এত্তেলা দেওয়াতে ভয় খেয়ে ফেরত দিতে এসেছিস, চল তোকে ফাটকে দেব। পাঁচজন জড়ো হয়ে গিয়েছিল, তারাও বলা বলি করছিল, চুরি করেছিলি তো করেছিলি, বাছুরটা সীতাপুরের গোহাটায় বেঁচে দিলেই পারতিস। আহাম্মকের মতো কেউ চুরির জিনিস ফেরত দিতে আসে? সেবার যে কি নাকাল হতে হয়েছিল তার বলার নয়। জগাই আমতা আমতা করে বলল, এই কথাটাও কি সাঁটে বলা হলো খুড়োদা? মাথায় চিন্তিত ভাবে মাথা নেড়ে বলল, তার মানে আমরা নবীনকে বাঁচাতে গিয়ে ফ্যাসাদে পড়বো। এরা সব ঠিক মানুষ রে জগাই, বহু দূর দেখে তবে কথা কন। জগাইয়ের মনটা খারাপ, দুর্বল গলায় বলল, তা বলে ছেলেটা বেঘরে প্রাণটা দেবে নাকি মাধাইদা? আমাদের প্রাণের আর কি দাম বলো? ডাকাত বদমাশের হাতে না মরলেও না খেয়ে মরা তো কপালে লেখাই আছে। জীবনে কখনো একটা সাহসের কাজ করলুম না, আজ চোখ বুজে একটা করেই ফেলবো নাকি মাধাইদা? মাধাই অনিচ্ছুক গলায় বলল, কখনো ডাব চিংড়ি খেয়েছিস রে জগাই? না তো, কিরকম জিনিস সেটা? আমিও খাইনি। ডাবের মধ্যে চিংড়ি মাছ দিয়ে করে, খেতে নাকি অমৃত, বড় স্বাদ ছিল। মরার আগে একবার ডাব চিংড়ি খেয়ে মরি। তারপর ধর, সেবার শিবরাত্রির মেলায় কি একটা সিনেমা যেন দেখলুম, তাতে দেখি ভোরবেলা কাশির ঘাটে লোকেরা ডন বৈঠক দিচ্ছে। দেখে বড় ইচ্ছে ছিল কাশিতে গিয়ে আমিও একবার ভোরবেলা ওরকম ডন বৈঠক দেব। তারপর ধর, হেঁটো ধুতি পরেই তো জীবনটা কাটলো। জীবনে একবার একখানা ৮০ সুতোর কাপড় পরার বড় ইচ্ছে ছিল রে। দিব্যি কুঁচিয়ে কোঁচা দোলাবো, আগাটা আবার ময়ূরের পেখমের মতো একটু ছড়িয়ে পিরানের পকেট থেকে উঁকি মারবে। তা সেই সব আর হয়ে উঠল না। সে যাগ্গে, চল আজ মরেই দেখি বরং। জগাই বিরক্ত হয়ে বলল, দেখো দেখি কাণ্ড, ওসব কথা কই তুমি যে আমাকে কাহিল করে দিলে। আমারও যে বুকের মধ্যে উথাল পাথাল হতে লেগেছে। কেন রে, তোর আবার কি হলো? তোমার মতো বড় বড় আশা নেই আমার, কিন্তু ছোটখাটো কয়েকটা সাহায্যে আমারও ছিল, ধামা চাপা দিয়ে রেখেছিলুম। কিন্তু এখন সেগুলো চাগাড় মারতে লেগেছে যে। কৃষ্ণনগরের সরভাজা খেয়েছো কখনো? লোকে বলে সে নাকি একবার খেলে মরণ অবধি তার স্বাদ জিভে জড়িয়ে থাকে। তারপর ধরো, ওই যে মাউতার গান না কি যেন বলে, ঠোঁটে সাঁটিয়ে প্যাঁপড় প্যাঁপড় বাজায়। খুব ইচ্ছে ছিল পয়সা হলে ওর একটা কিনে মনের সুখে হিন্দি গান বাজাবো। আর একটা সাধু ছিল, কিন্তু বলতে লজ্জা করছে। আর লজ্জা কিসের রে? একটু বাদেই যাদের মরতে হবে, তাদের কি লজ্জা ঘেন্না ভয় থাকতে আছে? তাহলে বলেই ফেলি, সেই যে বাজপুরের সত্যেন বাবু কি একটা সুগন্ধি মেখে মাঝে মাঝে গঞ্জে আসে, শুকেছ কখনো? আহা, গন্ধটা নাকে এলে যেন প্রাণটা জুড়িয়ে যায়, বুক ঠান্ডা হয়, মনটা গ্যাস বেলুনের মতো উপর দিকে উঠে যায়। ইচ্ছে ছিল ওরকম এক শিশি সুগন্ধি কিনে কয়েকদিন কোষে মেখে নেব। তা সেসব ভাবতে গেলে তো আর মরাই হবে না আমাদের। যা বলেছিস, বেঁচে থাকলে ওসব কি আর জুটতো রে? তার চেয়ে চল মরে ফিরে যাত্রা করে আসি। বীরের মতো মরলে নাকি পরের জন্মটা দুধে ভাতে কাটানো যায়। এতক্ষণ কুঁড়োরাম
রা কাড়েনি। জগাই সন্তর্পণে জিজ্ঞেস করলো, কুড়ো দাদা কি এখনো আছেন? কুড়োরাম একটা জবরদস্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আছিও বলা যায়, নেইও বলা যায়। তাহলে মরাই সাব্যস্ত করলে দুজনে? জগাই বলল, মরার মোটেই ইচ্ছে ছিল না মশাই, তবে কিনা মনে হচ্ছে মরণটাই হন্যে হয়ে খুঁজছে আমাদের। মাধাই মাথা নেড়ে বলল, হ্যাঁ, খুঁজে খুঁজে হয়রান হচ্ছে বেচারা। কুঁড়োরাম বলল, তাহলে বাপু এগিয়ে পড়ো, পা চালিয়ে হাঁটলে কেল্লার আগেই নবীনকে ধরে ফেলতে পারবে। তারা বেশ দুলকি চালে হাঁটছে, দেখে যেন মনে হয় হরিপুরে পৌঁছানোর মোটেই গরজ নেই। জগাই বলল, আচ্ছা মশাই, নবীনের স্যাঙাত ওই নিমাই লোকটা কে বলুন তো? হাড় বজ্জাত লোক হে, তবে পাজি হতে হলে ওই রকমই হতে হয়। যেমন বুদ্ধি, তেমনি চার চোখো নজর, যেমন সাহস, তেমনি গায়ের জোর। তার মনের কথা আঁচ করার উপায় নেই কি না? এই জ্ঞান আর কথাই ধরো। খুন খারাপি, লুটমার করে বেড়ায়, লোকে ভয়ও খায়, কিন্তু মাথায় কি একরত্তি বুদ্ধি আছে? এই যে নিমাই রায়, ওর সঙ্গে সাঁট করেছে, শিকার ধরে দিয়ে মজুরি বাবদ কমিশন দেবে, তাতেই গ্যারাকাত। বুদ্ধি থাকলে বুঝতে পারতো নিমাই রায় ওকে ল্যাজে খেলাচ্ছে। এই ভুরফুনের মাঠেই একদিন জ্ঞানাকে পুঁতে ওর দলের দখল নেবে নিমাই। না হে বাপু, বড্ড বেশি কথা কয়ে ফেলছি, তোমরা বরং এগিয়ে পড়ো। সন্ধে 7টা 11 মিনিটে মাহেন্দ্রক্ষণ আছে। এই সময়টায় যদি শহীদ হতে পারো, তবে সোজা বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারবে। মাধাই বিরক্ত হয়ে বলে, যাচ্ছি মশাই যাচ্ছি। ওহ, আমাদের জমের মুখে ঠেলে দিতে যে ভারী আহ্লাদ আপনার। খুব করে একটু হাসির শব্দ হলো। তারপর কুড়োরাম বলল, কি করব বলো, আজকাল যে আমার রক্তারক্তি কাণ্ড দেখতে বড্ড ভালো লাগে। চারদিকে কুয়াশা মাখা জ্যোৎস্নার ভুতুড়ে আলো, বেশি দূর অব্দি চোখ যায় না। মাঝে মাঝে শেয়ালের দৌড় পায়ের আওয়াজ, হুতুম প্যাঁচার গম্ভীর ডাক শোনা যায়। একটা দুটো বাদুড় চাঁদের চারদিকে চক্কর মেরে উড়ে গেল। উত্তুরে হিম বাতাস বইছে খুব। নবীন আর নিমাই কখনো পাশাপাশি, কখনো আগুপিছু হয়ে হাঁটছে। নিমাইয়ের ডান কাঁধে লাঠি গাছ। নিমাই হঠাৎ বলল, কেল্লাটার কত দূর বলো তো? আর মিনিট 10 হাঁটলেই ভাঙা কেল্লা, হরিপুরের অর্ধেক পথ। বাহ, বেশ, এসেই গেলুম প্রায়, কি বলো? তা বটে, তবে আমরা তো আর কেল্লায় যাচ্ছি না, যাচ্ছি হরিপুর। তার এখনো ঢের দেরি। বললাম না, অর্ধেক পথ। ওই হলো, কেল্লা এসে গেলেই মার দিয়া কেল্লা, বাকি পথটুকু উড়ে বেরিয়ে যাবে, কি বলো? কথায় বলে না, কেল্লা ফতে। তা ওই কেল্লাটাই কি আছে বলো তো? নবীন হেসে বলল, কি আর থাকবে, ইঁদুর, বাদুড়, চামচিকে, সাপখোপ আছে বলেই তো শুনি। ভূত প্রেত নাকি আছে। ভিতরে গেছো কখনো? না, গায়ের গুরুজনরা কেল্লায় যেতে বারণ করতো। কেন বলো তো? নানা লোকে নানা কথা বলে, কেল্লা নাকি ভালো জায়গা নয়। দূর দূর, কেল্লা তোফা জায়গা। আমার তো খুব ইচ্ছে আর একটু বয়স হলে কেল্লার একধারে একটু সারিয়ে টারিয়ে নিয়ে থাকবো। চারদিকটা ভারী নিরিবিলি। অনেকে কেল্লায় গুপ্তধন খুঁজতেও যায় বলে নবীন হাসলো। নিমাই গম্ভীর হয়ে বলল, হাসির কথা নয়, 500 কি 550 বছরের পুরনো কেল্লা। গর্ভগৃহে সোনাদানা থাকা কিছু বিচিত্র নয়। আগের দিনে সোনাদানা সব পুঁতে রাখারই রেওয়াজ ছিল কি না? আমিও ভাবছি কেল্লায় ডেরা বাঁধার পর রোজ গুপ্তধন খুঁজবো। সোনাদানা না পাই, সময়টা তো বেশ কেটে যাবে, কি বলো? আর পেলে, ওহ, তাহলে তো কথাই নেই। অনেক দিনের ইচ্ছে, একটা মন্দির বানাবো। মন্দিরের চূড়োটা হবে সোনায় মোড়া। কোন ঠাকুরের মন্দির সেইটেই এখনো ঠিক করে উঠতে পারিনি। আসলে আমাদের তো মেলা ঠাকুর।
নিমাই হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, আচ্ছা, একটা মন্তর পড়ার শব্দ শোনা যাচ্ছে না? এই রাতে উদম মাঠের মধ্যে মন্তর পড়ছে কে বলো তো? নবীন অবাক হয়ে বলল, কই, আমি তো শুনতে পাচ্ছি না। নিমাই চারদিকটা দেখে নিয়ে বলল, কি কাণ্ড রে বাবা, তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে বেশ স্পষ্ট শুনতে পাচ্ছি, গুনগুন করে কে যেন মন্তর আওড়াচ্ছে। গম্ভীর গলা, দূর থেকে আসছে মনে হয়। নবীন কান খাড়া করে খানিকক্ষণ শুনল। ঝিঝির ডাক আর বাতাসের শব্দ ছাড়া কিছুই কানে এলো না তার। বলল, ও আপনার মনের ভুল। মনের ভুল? বলো কি? এই তো স্পষ্ট শুনছি। আস্তে শোনা যাচ্ছে বটে, কিন্তু গমগমে গলা। তাহলে আমি শুনতে পাচ্ছি না কেন নিমাইদা? আমার কান তো খুব সজাগ। বাগানে একটা শুকনো পাতা খসে পড়লেও শুনতে পাই। এ কথা শুনে নিমাই হঠাৎ গুম হয়ে গেল, আর দ্বিরুক্তি না করে গম্ভীর মুখে ফের হাঁটতে লাগলো। এবার আর দুলকি চালে নয়, বেশ হন হন করে। তার সঙ্গে তাল রাখতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল নবীনের। কিছুক্ষণ হাঁটার পর ফের নিমাই জিজ্ঞেস করে, কেল্লাটা আর কত দূর? নবীন বলল, এসে গেছি প্রায়। ওই বটগাছটা পেরোলেই কেল্লা দেখা যাবে। মন্তরের জোরটা বাড়ছে বুঝলে, কান ঝালাফালা হয়ে যাচ্ছে। কিসের মন্তর তা বুঝতে পারছেন? তা জানি না, দাঁড়াও, ভালো করে শুনে বলছি। সংস্কৃত তো আর জানা নেই, উচ্চারণ ভুল হতে পারে। এই তো, হ্যাঁ বলছে, মা শ্রিয়স্য, মা জহি, শক শক শক্কতে, চেত মৃত্যুম অবলোপয়। এর মানে জানো? না। ফের কিছুক্ষণ শুনে নিমাই বলল, আরো বলছে, জেনাত মনস্তথান্যেষাং জীবনং বর্ধনং চ অপি ধ্রিয়তে সহ ধর্ম দদ দদ দদাতু জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতি চিদজুতে। বুঝতে পারলে কিছু? না তো, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? নিমাই দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো চারদিকে চাইতে লাগলো। তারপর ভয় খাওয়া গলায় বলল, ভুতুড়ে গলাটা কোথা থেকে আসছে বলো তো? জানি না তো নিমাইদা। ঠিক এই সময়ে কেল্লার দিক থেকে একটা জোরালো টর্চ বাতির আলো জ্বলে উঠে নিভে গেল। নবীন চমকে উঠল, বলল, নিমাইদা, কেল্লায় টর্চ জ্বাললো কে? নিমাই উদ্ভ্রান্তের মতো চারদিকে চেয়ে হঠাৎ কাঁধ থেকে লাঠিটা নামিয়ে সেটার দিকে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর চাপা গলায় বলল, এ লাঠি কোথায় পেয়েছো? একজন দিয়েছে। কেন বলুন তো? নিমাই সভয়ে বলে উঠল, এই লাঠির ভিতর থেকেই মন্তরের শব্দ আসছে। কানের কাছে নিয়ে দেখো, শুনতে পাবে। নবীন লাঠিটা নিয়ে ডান কানে ছোঁয়াতেই শুনতে পেল গম্ভীর সুরেলা একটা গলা মন্ত্র পাঠ করছে, মা শ্রিয়স্য, মা জহি, শক্কতে চেত মৃত্যুম অবলোপয় জেনাত্মস্তথান্যেষং জীবনং বর্ধনং চ অপি ধ্রিয়তে সহ ধর্ম দদাতু জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতিচিদজ্জুতে। নিমাই ফ্যাসফ্যাসে গলায় বলল, ওটা ভুতুড়ে লাঠি, যদি বাঁচতে চাও তো ফেলে দাও। নবীন কিন্তু আদপেই ঘাবড়ালো না, বরং লাঠিটা বেশ শক্ত করে ধরে কাঁধে ফেলে বলল, এটা আমার কাছেই থাক। নিমাই কেমন উদ্ভ্রান্তের মতো বলল, না না, ওটা ফেলে দেওয়াই ভালো, কাছে রাখা ঠিক হবে না, এসব জিনিস ভালো নয়। নবীনের হঠাৎ যেন জেদ চেপে গেল। সে গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, এটা আমার লাঠি, আমার কাছেই থাকবে। ঠিক এই সময়ে কেল্লার দিক থেকে চার পাঁচটা টর্চের আলো এসে সামনের পথে পড়ল। নবীন থেমে সভয়ে সেদিকে চেয়ে নিজের ট্যাঁকে হাত রাখলো। 30,000 টাকা গ্রাম দেশে বড় কম টাকা নয়। টর্চের আলোগুলো তার ভালো ঠেকছে না। এই নির্জন মাঠের মধ্যে হঠাৎ টর্চের আলো মানে বিপদ সংকেত। নিমাইদা, দেখতে পাচ্ছেন? নিমাই গম্ভীর গলায় শুধু বলল, হুম। টর্চের আলো তাদের দিকেই বেশ ধেয়ে এলো। আলোর পিছনে ছায়ামূর্তির মতো 10-12 জন লোক। আবছায়াতেও তাদের হাতে লাঠি সোঁটা দেখতে পেল নবীন। হঠাৎ গলাটা তার শুকিয়ে গেল। হাতে পায়ে
খিল ধরার অবস্থা। ওরা কারা নিমাইদা? বুঝতে পারছি না। মতলব খারাপও হতে পারে। ওরা ১০-১২ জন আছে, হাতে অস্ত্র। তাহলে আমরা তো ওদের সঙ্গে পেরে উঠবো না নবীন। চাইলে যা আছে দিয়ে দেব। আর হাতে লাঠি দেখলে কিন্তু ওরা বিগড়ে যাবে। হাতের অস্ত্র চালিয়ে দেবে। তুমি বরং লাঠি ফেলে হাত জোড় করে দাঁড়াও। নবীনের কেমন যেন সেরকম করতে ইচ্ছে হলো না। সে বরং লাঠিটা আরো জোরে চেপে ধরে বলল, আগে তো দেখি ওরা কারা। কয়েক মুহূর্তের মধ্যে দৌড় পায়ে এসে লোকগুলো তাদের ঘিরে ফেললো। ওদের টর্চের আলোতেই নবীন দেখতে পেল শুধু লাঠি নয়, ওদের হাতে বড় বড় ছোরা, দা, বল্লম আর বন্দুকও আছে। এরা কারা তা বুঝতে আর কোনো কষ্ট নেই। একটা লম্বা লোক দল থেকে দু পা এগিয়ে এসে গভীর হিংস্র গলায় বলল, লাঠি হাতে কেন রে তোর? মারবি নাকি রে? অ্যাঁ, মারবি? নবীন বলল, আগে না। কিন্তু আশ্চর্যের বিষয়, ও কথাটা সে বললেও মুখ দিয়ে কিন্তু বেরোলো সম্পূর্ণ অন্য কথা। দরকার হলে মারবো। লোকটা অবাক হয়ে ২ সেকেন্ড তার দিকে বড় বড় চোখে চেয়ে হঠাৎ হা 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 করে হেসে বলল, বাপরে, সত্যিই মারবি? আমার যে বড্ড ভয় করছে রে। নবীন কাঁদো কাঁদো হয়ে বলল, আমাকে ছেড়ে দিন, টাকা পয়সা দিয়ে দিচ্ছি, জানে মারবেন না। কিন্তু এবারেও আশ্চর্যের বিষয়, তার মুখ দিয়ে ও কথা না বেরিয়ে বেশ গম্ভীর আওয়াজে বেরোলো, ভয় পাওয়াই তোমার পক্ষে ভালো। বটে, বলে জ্ঞানা গম্ভীর হলো। তারপর বলল, শোন, আজ রাতেই আমার আরো ৩টে ডাকাতি আছে, নইলে তোর সঙ্গে আরো একটু রগড় করতাম। মারধর রক্তারক্তি করতে চাই না, ট্যাঁকে যা আছে দিয়ে যা। নবীন ট্যাঁকের দিকে হাত বাড়ালো বটে, কিন্তু হাতটা ওদিকে মোটে যেতেই চাইলো না। লাঠিটা ডান হাতে ধরা ছিল, এবার বাঁ হাতটাও এসে চেপে ধরলো সেটা। তারপর হাতেরা দু ভাই লাঠিটা আস্তে আস্তে উঁচু করে তুলে ধরতে লাগলো। ঠিক এই সময়ে কোথা থেকে দুটো উটকো লোক দুটো শাবল উঁচিয়ে তেড়ে আস্তে আস্তে চেঁচাচ্ছিল, কোথাও ভয় নেই রে নবীন, এই আমরাও তোর সঙ্গেই মরবো, এসে গেছি রে। এই চিৎকারে ডাকাতেরা ভারী অবাক হলো, খানিকটা হকচকিয়েও গেল। জ্ঞানা বজ্রকণ্ঠে বলল, চালা অস্তর, বিকেশ কর সব কটাকে। চোখের পলকে চারদিক থেকে লাঠির বৃষ্টি শুরু হয়ে গেল। আবছায়া আলোয় কিছুই ভালো দেখা যাচ্ছিল না। নবীন শুধু বুঝতে পারলো তার দুহাতে ধরা লাঠিখানা বিদ্যুৎ গতিতে চারদিকে ঘুরে বেড়াচ্ছে আর খটাখট শব্দ তুলছে। মাঝে মাঝে বাপরে, উফ, ওরে বাবা, এরকম সব আর্তনাদ শোনা যাচ্ছিল। তার মধ্যে কে যেন হেঁকে বলল, মাহেন্দ্রক্ষণ কি শুরু হয়েছে রে জগাই? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ। মরার আগেই যেন পেরিয়ে না যায়, দেখিস। না না, আমার খুব খেয়াল আছে। ফের ধুমধুমার সব শব্দ হতে লাগলো। কি হচ্ছে নবীন ঠিক বুঝতে পারছিল না। শুধু এটা বুঝতে পারছে যে এরকম হবার কথা ছিল না। এ যা হচ্ছে তা একেবারে হিন্দি ছবির ঝাড়পিট। তবে এও বোঝা যাচ্ছিল প্রতিপক্ষ একটু একটু করে পিছু হটছে। আবছায় একটা লোককে দেখা গেল, ল্যাংচাতে ল্যাংচাতে পালাচ্ছে। একজন মাথা চেপে ধরে, বাপরে, চোখে যে অন্ধকার দেখছি বলে দিক শূন্য দৌড়ে হাওয়া হলো। একজন পেট চেপে ধরে বসে পড়ে তারপর হামাগুড়ি দিয়ে গায়েব হলো। একজন আর পারি না বাপ বলে খোঁড়াতে খোঁড়াতে অকুস্থল ত্যাগ করলো। শেষ ৫-৭ জন কিছুক্ষণ লড়াই দিয়ে আচমকা সবকটা একসঙ্গে কেল্লার দিকে ছুটতে লাগলো। তারপর সব ভোঁ ভা, শুধু বেকুবের মতো দাঁড়িয়ে আছে জগাই মাথায়। বিস্মিত নবীন হাঁ হয়ে কিছুক্ষণ পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করলো। যা ঘটে গেল
তা কি সত্যি? স্বপ্ন দেখছি না তো? অনেকক্ষণ লাঠি চালিয়ে একটু হাঁপিয়ে গেছে সে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে সে জগাই আর মাথায়ের দিকে চেয়ে করুণ গলায় বলল, কি হলো বলো তো জগাইদা মাধাইদা? কিছু বুঝলে? জগাই মাধাই সবেগে ডাইনে বাঁয়ে মাথা নেড়ে এক বাক্যে বলল, কিছুই বুঝতে পারলুম না। মাধাই হ্যাঁদানো গলায় বলল, মাহেন্দ্র ক্ষণটা কি পেরিয়ে গেল নাকি রে জগাই? তা গেল বোধহয়। ইস, আমাদের তো দেখছি মরাই হলো না। ভালো যোগটা ছিল রে। আহা, মাহেন্দ্রক্ষণে বেঁচে থাকাটাও কি খারাপ মাধাইদা? বেঁচে থেকে হবেটা কি বল? আমাদের কি কোথাও ঠাঁই আছে? শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প সাধু বাবার লাঠি। আজ ছিল দ্বিতীয় পর্ব। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি তৃতীয় পর্ব নিয়ে।